ভক্তি এবং কাব্য প্রতিভা এই দুটিকে একই সূত্রে গেঁথে পাঠকের মন জয় করে নিতে পেরেছিলেন রামপ্রসাদ সেন। এই জন্যই বলা হয় বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাসের যে আসন, শাক্ত পদাবলিতে রামপ্রসাদ সেনের সেই একই আসন। 18 শতকের শ্রেষ্ঠ শাক্ত পদকর্তা হচ্ছেন রামপ্রসাদ সেন। উত্তর 24 পরগনার হালি শহরে কুমারহাট্ট গ্রামে রামপ্রসাদ সেনের জন্ম। অনুমান করা হয় তার জন্ম 1720 বা 21 বা কেউ কেউ মতান্তরে 25 বলে অনুমান করেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। খুব অল্প সময়ে তিনি সংস্কৃত এবং পারস্য ভাষায় দক্ষ হয়ে উঠেছিলেন এবং তিনি উচ্চ বর্ণের চাকরি গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। যেহেতু কবি, তাই খুব বেশি দিন সে চাকরি বল রাখতে পারেনি এবং চাকরি তাকে ছেড়ে এসে মায়ের পায়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। শাক্ত পদাবলী রচনা ছাড়াও তিনি কৃষ্ণকীর্তন, কালীকীর্তন এবং বিদ্যাসুন্দর নামে কাব্য তিনি লিখেছিলেন। যদিও এই সমস্ত লেখার পরেও তার মূল অবদান, তার মূল আকর্ষণ হচ্ছে শাক্ত পদাবলীর পদগুলি। তিনি বেশ কতগুলো পর্যায়ে শাক্ত পদাবলীর পদ রচনা করেন, যেমন উমার বাল্যলীলা বিষয়ক, আগমনী, বিজয়া এবং ভক্তের আকুতি। ভক্তের আকুতি এই পর্যায়ে তিনি শ্রেষ্ঠ। এই পর্যায়ে তার সমতুল আর কেউ নেই। উমার বাল্যলীলা বিষয়ক পদ, এই পর্যায়ে উমাকে শিশু বা সন্তান রূপে ধারণ করে সেই বিষয়ে পদ রচনা করলেন রামপ্রসাদ সেন। এই পর্যায়ে দেখি মাতা মেনকা কন্যা উমার স্বরূপ বুঝতে পারছেন না, কন্যা উমাকে বোঝার চেষ্টা করছেন কিন্তু বুঝতে পারছেন না। উমা যে সাধারণ মেয়ে নয়, তাই কবি বলছেন আমার উমা সাধারণ মেয়ে নয়। বৈষ্ণব পদাবলিতে যশোদার কৃষ্ণের প্রতি যে বাৎসল্য, এখানে কন্যা উমার প্রতি মা মেনকারও সেই একই রকম বাৎসল্য দেখা যায়। এই পর্যায়ের পদ যদি দেখে নেওয়া যায় তাহলে দেখব রামপ্রসাদ সেন বলছেন আমার উমা সামান্য মেয়ে নয়, গিরি তোমার কুমারী তা নয় তা নয়। স্বপ্নে হাত দেখেছি গিরি, কইতে মনে বাসি ভয়। কন্যা উমার স্বরূপকে বুঝতে পারছেন না মা মেনকা এখানে, কিন্তু বুঝতে পারছেন যে এই মেয়ে সাধারণ মেয়ে নয়, সামান্য মেয়ে নয়, এই মেয়ে অলৌকিক ক্ষমতা। পরে একটা পদে বলছে গিরিবর আর আমি পারি না হে প্রবোধ দিতে উমারে। কেন? উমা কেঁদে করো অভিমান, নাহি করে স্তন্যপান, নাই খায় ক্ষীর ননি স্বরে অতি অবশেষে নিশি মলিল অমুক দেখি মায়ে ইয়া সইতে কি পারে। কন্যা উমা চাঁদ ধরার জন্য খেতে চাইছে না, চাঁদ সে ধরতে চায়। কন্যা উমা যে সাধারণ না, উমা যে সাধারণ নয় একথা মা বুঝেছে। তার লীলা খেলা বাল্যকাল থেকে মেনকা বুঝার চেষ্টা করছেন। আগমনী ও বিজয়া এই পর্যায়ের পদগুলো একই সঙ্গে উল্লেখযোগ্য। আগমনী পদে দেখি যে বিবাহের পর শ্বশুরবাড়িতে থাকার পরে আগমনীতে কন্যা উমার আগমন হবে। এই নিয়ে গিরিরাজ্যে মা মেনকা ও গিরিদেবের মধ্যে আনন্দের উচ্ছ্বাস রয়েছে, মেতে রয়েছে উমা আসার প্রতীক্ষা নিয়ে। এই নিয়ে রামপ্রসাদ সেন পদ রচনা করলেন। এই পদগুলিতে রয়েছে তৎকালীন সময় এবং সমাজের গভীর ছাপ। রামপ্রসাদ সেন একটি পদে বলছেন গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না। যদি এস মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না। গিরি দ্বিজ রামপ্রসাদ কয় এ দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে ফেরে ঘরের ভাবনা ভাবে না। মায়ের মনে সদাই চিন্তা, যার সঙ্গে বিয়ে হয়েছে সে শ্মশানে ঘোরে, উমার ঠিকঠাক খেয়াল রাখে কিনা এইসব নিয়ে সদাই চিন্তা। মেয়ে সেখানে সুখী আছে কিনা, বা শিবের আরো অন্য কোনো স্ত্রী আছে কিনা, তার সতীন আছে কিনা, এই নিয়ে মায়ের চিন্তা। উমা ভালো আছে তো। তাই আগমনী পর্যায়ে উমার আসার কথা যখন উঠছে, তখন মাতা তার স্বামীর কাছে বলছে বা উমার পিতার কাছে বলছে গিরি এবার যদি উমা আসে তাহলে আর ওকে পাঠাবো না। লোকে হয়তো খারাপ বলবে, লোকে কাজই তো তাই। সমাজে এখনো
কোনো মেয়ে তার দীর্ঘদিন বাপের বাড়িতে থাকলে সমাজে নানান কথা বলে। সমাজ, পাড়া প্রতিবেশী নানা কথা, নানা কুকথা বলতে শুরু করে। তো বলছে লোকে অনেক কথা বলবে, বলবে লোকে মন্দ, কারো কথা শুনবে না। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা বলে, তা শিব যদি এসে উমা নেবার কথা বলে, তাকে নিয়ে যেতে চায়, তাকে জামাই বলে কিন্তু রেয়াত দেবে না, জামাই বলে খাতির করবে না, তার সঙ্গে ঝগড়া করতে প্রস্তুত। তবু ওই শ্মশানবাসীর কাছে আর মেয়েকে ফিরিয়ে দিতে চায় না। সমাজের কটূক্তি সহ্য করতে পারে। আগুনি পর্যায়ে আমরা দেখি সমাজে মেয়েদের স্থান কেমন ছিল। শাক্তপদাবলিতে এই পদগুলো কিন্তু উঠে এসেছে। শাক্তপদাবলিতে আগমনী পর্যায়ে রামপ্রসাদ সেন সেই কাহিনী তুলে ধরেছে। সমাজের লোকই হচ্ছে এমন, মেয়েদের অবস্থা নিয়ে মেয়েরা বেশি হাসাহাসি করে। সমাজে যখন বা পাড়ায় কোনো মেয়ে তার বাপের বাড়িতে সপ্তাহখানিক বা তার বেশি থাকে, তখন মেয়েরাই কিন্তু সবচেয়ে বেশি তাই নিয়ে চর্চা করে, পরনিন্দা করে, পরচর্চা করে। তো সেই সময়ে কিন্তু এমন ছিল, এই পদে সেই কথাই ব্যক্ত করেছেন রামপ্রসাদ সেন। সমাজকে কিন্তু একেবারে বাদ দেয়নি, বাদ দিতে পারেনি। আসলে সমাজকে বাদ দিয়ে কোনো সাহিত্য বা কোনো শ্রেষ্ঠ সাহিত্য রচিত হতে পারে না। বিজয়া পর্বের পদগুলো যদি দেখি, তাহলে দেখবো যে কন্যা উমা, মেয়ে উমা চলে যেতে হবে তাকে শ্বশুরবাড়িতে। তার থাকার দিন শেষ হয়ে গেছে, নবমী নিশি পেরিয়ে গেলেই কন্যাকে চলে যেতে হবে তার স্বামীর গৃহে। সেই নিয়ে মা ও মেয়ের অন্তর্দ্বন্দ্ব বা আর একটা দুঃখের আবহ তৈরি হচ্ছে। নবমীর নিশি পেরোলেই শিব শ্বশুরবাড়ির দ্বারে, হিমালয়ের দ্বারে এসে উপস্থিত হবে আর বলবে বেরো গণেশ মাতা। সেই ডাককে, সেই হুঙ্কারকে উপেক্ষা করা সহজ নয়। মেয়েকে চোখের জলে বিদায় দিতে বাধ্য হবে। এই নিয়েই বিজয়া পর্বের পদগুলো রচিত হচ্ছে। সেখানে রামপ্রসাদ সেনের একটি পদ দেখে নেওয়া যাক, তিনি কি বলছেন। বলছে, ওহে প্রাণনাথ গিরি হে, ভয়ে তনু কাঁপিছে আমার। তার স্বামীকে বলছে মেনকা যে ওহে প্রাণনাথ গিরি হে, ভয়ে তনু কাঁপিছে আমার। ভয়ে তার পা কাঁপছে, শরীর কাঁপছে, পায়ে শরীর কাঁপছে। কি শুনি দারুণ কথা, দিবসে আধার, বিছায় বাঘের ছাল, দ্বারে বসে মহাকাল। সন্ধে হচ্ছে, নবমীর নিশি, সেই সময় গৃহের দ্বারে শিব এসে হাজির হয়েছে, বাঘের ছাল বিছিয়ে বসে আছে। যে বিছায় বাঘের ছাল, দ্বারে বসে মহাকাল, শিব হাজির হয়েছে। বেরো গণেশ মাতা ডাকে বারে বারে। শিব হিমালয় গৃহে উপস্থিত হয়েছে, বাঘ ছাল পেতে বসে রয়েছে আর বারবার ডাকছে বেরো গণেশ মাতা। গণেশের মাকে নিয়ে যেতে হবে, গণেশের মাকে এবার যেতে হবে। তব দেহ হে পাষাণ, এ দেহ পাষাণ প্রাণ, এই হেতু এতক্ষণ না হলো বিদায়। তনয়া পরের ধন, বুঝিয়া না বুঝে মন, হায় হায় এ কি বিড়ম্বনা বিধাতার। হচ্ছে আবার নিজের মনকে একটু সান্ত্বনা দিচ্ছে যে তনয়া পরের ধন, মেয়ে তো পরেরই ধন, পরেরই জিনিস, তাকে তো বিদায় দিতে হয়। বুঝিয়া না বুঝে মন, মন বুঝেও তো বুঝছে না, হায় হায় এ কি বিড়ম্বনা বিধাতার। প্রসাদের এই বাণী, হিমগিরি রাজরানী, প্রভাতে চকরি যেমন নিয়ে শাশুদায়। প্রসাদ বলছে এবার যেতে হবে, বিদায়ের সময় হয়ে গেছে, আগমনী শেষ, বিজয়ও শেষ, এবার শ্বশুর গিয়ে যেতে হবে। কেননা শিবকে উপেক্ষা করা যাবে না। সে একেবারে হিমালয় গৃহে এসে উপস্থিত হয়েছে শ্বশুর বাড়িতে, এবং বাঘ ছাল বিছিয়ে ভালো মতো বসেছে আর হুঙ্কার দিচ্ছে বেরো গণেশ মাতা। সাধকত্ব এবং কবিত্ব একই সঙ্গে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে ভক্তের আকুতি পর্যায়ের পদগুলিতে। এই পদগুলিতে ভক্ত হয়ে মায়ের পায়ে নিজেকে সঁপে দিচ্ছেন রামপ্রসাদ এবং মাকে সমস্ত দুঃখের ভার তুলে দিচ্ছেন মায়ের কাছে। মা তার একমাত্র মীমাংসার পথ। এই পর্যায়ের পদে তিনি জগৎকে দেখেছেন শ্যামাময় রূপে, শ্যামা ছাড়া আর কিছুই নেই। যেদিকে তাকাবে অন্ধকার শ্যামার মতো, সবই সব শ্যামা ছাড়া আর কোনো পদ নেই। এই পর্যায়ে তার দারিদ্র, তার জীবন যন্ত্রণা, তার জীবন ক্লেশ, সাংসারিক জীবনের
যে সাধনার এবং সাংসারিক জীবনের যে মেলবন্ধন, সমস্ত কিছু এই পদে রাম রামপ্রসাদ তুলে ধরেছেন। এই পর্যায়ের পদগুলো দেখলেই ভক্তি যেমন হয়, কবিত্বেও মুগ্ধ হতে হয়, কবিত্বের প্রতিভায় মুগ্ধ হতে হয়। এই পর্যায়ের একটা পদ হচ্ছে, কেবল আশার আশা ভবে আশা আশা মাত্র হলো, যেমন চিত্তের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে গেল। জগতে আমরা এসেছি মায়ের নাম ডাক করতে, যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে গেল। আর যে ভ্রমর, সে যদি কোনো ছবির ফুল বা আঁকা কোনো ফুল বা প্লাস্টিকের ফুলে সে বসে, সে কি মধু সংগ্রহ করতে পারবে? তেমনি আমরা জগতে এই কাম প্রেম লোভে জীবন ত্যাগ করছি, মায়ের নাম নিচ্ছি না, তাতে তো আর সাধনা হয় না, মোক্ষ হয় না। মায়ের প্রতি ভরসা, মা যা করবেন ভালোর জন্যই করবেন, ভালো ছাড়া মা কখনো খারাপ করতে পারেন না। কুপুত্র যদি বা হয়, কুমাতা হয় না কখনো। তাই বলছে, মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছলো, তোমার মিঠার লোভে তিতল মুখে সারাদিনটা গেল। মা যদি নিমও খাওয়ায়, তিতো যদি খাওয়ায়, সে কথা ভেবে খাওয়ায় যে সন্তানের ভালো হবে, এই তিতো সন্তানের ক্ষতি করবে না, শরীরের উপকার হবে। আবার এই পর্যায়ের পদগুলোতে অসম্ভবভাবে মায়ের প্রতি অভিমানের চিত্র ধরা পড়েছে। অভিমান করে রামপ্রসাদ সেন বলছেন, আমি এই অভিমান করি, আমায় করেছ মাগো সংসারী। এই পদে মায়ের প্রতি অভিমান করছেন, কেন মামা তুমি সংসারই করলে? সংসারের করতে গিয়ে সাধনায় ব্যাঘাত হচ্ছে, নিজের দুঃখ কষ্ট বেদনাকে স্বার্থ পদাবলী রচনায় সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছে মায়ের কাছে রামপ্রসাদ সেন, এবং নিজেকে কখনো মনে করছে যে কলুর গরু। আগেকার দিনে যখন ঘানি ছিল না, তেল তৈরির জন্য গরুকে চোখ বেঁধে দেওয়া হতো একটা কাঠের গায়ে, এবং গরু চোখ বাঁধা অবস্থায় সারাদিন ঘুরে 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 তেল নিষ্কাশিত করতো, তেল বের করতো। তাই বলছে, মা আমায় ঘুরাবে কত, কলুর চোখ ঢাকা বলদের মতো, ভবের গাছে বেঁধে দিও মা, পাক দিতেছে অবিরত। তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত। মাকে বলছে অভিমান করে, তুমি তো আমার গরুর মতো ঘোরাচ্ছ চোখ বেঁধে, এই অসহায় জীবনযাপন কেন দিচ্ছ মা? এই দুঃখের জীবন কেন আমাকে ভোগ করতে দিচ্ছ? কুপুত্র অনেক হয়, হয় মা, কুমাতা নয় কখনো। রামপ্রসাদের এই আশা মা অন্ত থাকি পদনত। তবু মায়ের চরণে তিনি মাথা রেখিয়ে বলছে, রামপ্রসাদের এই আশা মা অন্তে থাকি পদানত, আমি যেন সারা জীবন তোমার পায়ের কাছে থাকতে পারি। আরো একটা পদে তিনি বলছেন, আমি কি দুঃখের ডরাই, দুঃখে দুঃখে জন্ম গেল, আর কত দুঃখ দেব দেখি তাই, দুঃখ কি আমি ভয় পাই? আগে পাছে দুঃখ চলে মা, আমি যদি কোনোখানেতে যাই, যখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে আমার বাজার মিলাই। বলছে, আমি কি দুঃখ ভয় পাই নাকি? দুঃখ সবসময় আমার চারপাশে ঘুরে বেড়ায়, দুঃখ নিয়েই আমার জীবন, দুঃখ দিয়েই আমি বাজার মেলাই, দুঃখ নিয়েই আমার জীবন সংসার। তাও তিনি মায়ের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন। আর শেষের দিকে বলছেন, প্রসাদ বলে ব্রহ্মময়ী বোঝা নামাও খানিক জিরাই। যে কোনো বোঝা তো একটা বিশাল ভারী জিনিস, দায়িত্ব। এই বোঝা সামসানো সংসারের দায়িত্ব, সাংসারিক বোঝা আরো বড় বোঝা। সে বোঝা মাথা নিলে বেড়ে যায় দায়িত্ব, দায়িত্বের কাজে সমস্ত মোক্ষ বদলে যায়, থেকে যায় শুধু দায়িত্ব। তাই বলছে, প্রসাদ বলে ব্রহ্মময়ী বোঝা নামাও খানিক জিরাই। মা, তুমি অন্তত এই দুঃখের ভার, এই দারিদ্রের ভার কিছুক্ষণ বহন করো, আমি একটু জিরোই, আমি তোমার পায়ের কাছে নিশ্চিন্তে একটু বিশ্রাম নিই। দেখো, সুখ পেয়ে লোক গর্ব করে, আমি করি দুঃখের ভয়। লোকে সুখ নিয়ে কত গর্ব করে, সুখ পেয়ে জীবনটা তারা ধন্য করছে, আর আমি তোমাকে সঁপে দিয়ে দুঃখ দিয়ে গর্ব করে বেড়াচ্ছি। যে কোনো ভক্তি যখন সত্যি হয়ে যায় এবং হৃদয় থেকে হয়, তখন সেই নাম নিলে, ভক্তির আরাধ্য নাম এলেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তাই বলছে,
এমন দিন কি হবে তারা, যবে তারা তারা বলে তারা বেয়ে পড়বে ধারা। এখানে একটা তারা হচ্ছে মা তারা, মা ভবতারিণী মা তারা, এবং আরেকটা তারা চোখের তারা, যে তারা দিয়ে জল পড়বে। বলছে এমন দিন কি হবে তারা, এরকম কোনো দিন হবে মা, তোর কি এমন কৃপা হবে যেদিন তোর নাম নিয়ে তারা বলে তারা বেয়ে পড়বে ধারা। কিন্তু নাম নিয়ে তারা যখন নাম নেব, সেই তারা নাম নিয়ে আমার চোখ দিয়ে যখন জল পড়বে, এমন দিন কি হবে তারা। হৃদিপদ উঠবে ফুটে, মনের হানা যাবে টুটে, তখন ধরা ধরে পড়বো লুটে, তারা বলে হব সারা। এমন দিন কি হবে তারা। একেবারে শেষে বলছে শ্রীরাম প্রসাদ রটে, মা বিরাজে সর্বঘটে। শ্রীরাম প্রসাদ বলছে মা সব জায়গায় আছে, হেন কোনো জায়গা নেই যেখানে মাকে পাওয়া যায় না। মা সব ক্ষেত্রে সব জায়গায় হচ্ছে, তিনি উপর থেকে সবই দেখছেন। শ্রীরাম প্রসাদ রটে, মা বিরাজে সর্বঘটে, ওরে আঁখি বন্ধ করে দেখ মা কি তিমির তিমির ভরা। বলছি মা সব জায়গায় আছে, মায়ের কালো রূপ, অন্ধকার রূপ সব জায়গায় আছে। ওরে চোখ বন্ধ করে দেখ, ওই যে কালো, সেখানেও মা আছে, এই অন্ধকারের মধ্যেও মা আছে। মা ছাড়া এই জগৎ সংসার একেবারে মিথ্যে, তার কোনো অস্তিত্ব নেই, একমাত্র মাই সত্য। স্বার্থপদাবলীর পদগুলিতে রামপ্রসাদ নিজের ভাবনা, নিজের আকুতি, নিজের দারিদ্র, যন্ত্রণা, বেদনা, সাংসারিক জীবন সমস্তকে নিগড়ে তিনি রচনা করলেন স্বার্থপদাবলীর পদ। স্বার্থপদাবলীর পদ ছাড়াও আরও যেগুলো রচনা করেছিলেন, যেমন কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন, এই পদগুলিও সমানভাবে জনপ্রিয় হলেও সব কিছুর বিচারে স্বার্থপদাবলী রামপ্রসাদ সেনের উল্লেখযোগ্য পদ। এই পদগুলিতে তিনি সমাজের পটভূমিকায় রচনা করেছেন, সমাজ চিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আগমনী পদগুলোতে নারীর বেদনা, নারীর যন্ত্রণা, মেয়ের প্রতি মেয়েদের হিংসা, বা সমাজ পাড়া প্রতিবেশীর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই প্রেক্ষাপট তখনকার দিনে রামপ্রসাদ লিখে রেখেছেন। সমাজে মেয়েরা বাপের বাড়িতে দীর্ঘদিন থাকলে সমাজের অন্যান্য প্রতিবেশীদের সেই মতচার, সেই বিরুদ্ধাচারণ সেই সময়ে তিনি লিখে রেখেছেন। মায়ের যন্ত্রণা, মেয়েকে বিদায় দিতে গেলে মায়ের যে অবস্থা হয়, যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা দেখিয়েছেন রামপ্রসাদ সেন স্বার্থপদাবলী পদগুলিতে। আবার দারিদ্রতা, হতাশা, জীবনের প্রতি ক্রান্তিকর পরিস্থিতি, এই সব কিছুকে মায়ের নাম নিয়ে হেসে খেলে পার করে দেওয়া যায়, তাও দেখালেন রামপ্রসাদ সেন। মোট কথা, স্বার্থপদাবলীর ইতিহাসে রামপ্রসাদ সেন উল্লেখযোগ্য কবি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। স্বার্থপদাবলীতে তার কোনো তুলনা হয় না, তিনি অদ্বিতীয়, একথা বলাই বাহুল্য। আজ এই পর্যন্ত। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যাদের প্রয়োজন মনে হয়েছে যে আরও বাংলা সাহিত্য বিষয়ক ভিডিও দেখা দরকার, জানা দরকার, পরীক্ষায় সঠিক উত্তর দেওয়া দরকার, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।